বৈশাখ 1424 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী। কবিগুরু বাঙালি চেতনা রন্ধ্রে রন্ধ্রে যার উপস্থিতি, যাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, মননে হৃদয় রবীন্দ্রনাথ, তাদের জন্য রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উৎসব সময়। আজ এই শুভ দিনে অনুরণনের পক্ষ থেকে প্রথমবারের মতো উপস্থাপিত হতে যাচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আমাদের এই আনন্দযজ্ঞে সবাইকে স্বাগত। আমাদের মাঝে উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার হারুনুর রশিদ। সবাইকে রবীন্দ্রিক শুভেচ্ছা। কেন রবীন্দ্রনাথ? আমার কাছে একটি সহজ উত্তর আছে। আমি টুকটাক লেখার চেষ্টা করি, যাই লিখতে যাই, কোনো এক সময় আবিষ্কার করি রবীন্দ্রনাথ নামক ভদ্রলোক এই লেখাটি প্রায় 100 বছর আগে লিখে দিয়েছেন। শুধু আমি না, আমার মতো যারা লেখক কিংবা সাহিত্য গবেষক, তাদের সবার মধ্যেই একই ধারণা কাজ করে। দ্বিতীয় প্রশ্ন, কেন অনুরণন এই আয়োজন করব? আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে কিছুটা মুক্ত চিন্তার প্রকাশ ঘটুক, সেই চিন্তা থেকেই অনুরণন এই আয়োজনটি। তৃতীয় প্রশ্ন, কাদের জন্য এই প্রোগ্রাম নয়? যারা খুব জোরে তালি বাজাতে পারেন তাদের জন্য এই প্রোগ্রাম নয়। এবং আপনাদেরকে খুব আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটি বর্জন করার জন্য, যদি আপনারা খুব জোরে তালি বাজাতে পারেন। আপনারা যদি ভেবে থাকেন এখানে হিপ হপ সংস হবে, আপনাদেরকে আমরা হতাশ করব। আমরা চেষ্টা করছি এই শত প্রতিকূলতার মধ্যেই আমরা একটি মার্জিত অনুষ্ঠান করার, যেটি এক্সপেরিমেন্টাল, যেটি রয়েছে আমার জানা মতে আগে এই ধরনের প্রোগ্রাম হয়নি। আপনারা জেনে থাকবেন আজকে যারা এখানে পারফর্মার আছেন, মাত্র আধা ঘন্টা আগে তারা বোর্ড ভাইয়া থেকে এসছেন, ল্যাব ফাইনাল দিয়ে এসছেন, কুইজ দিয়ে এসছেন। সেই জায়গা থেকে আপনারা আমাদের আর্টিস্ট যারা আছেন তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যারা এখানে পারফর্ম করছেন, ধরে নেবেন আপনারাই হচ্ছেন সেই পারফর্মার। আপনাদের যদি সহযোগিতা থাকে, আজকের এই নবীন পারফর্মার এবং যে প্রবীণ পারফর্মার আছে তাদের মধ্যে একটি সমন্বয় সাধন হবে। আমি কিন্তু আপনাদের সত্যি সহযোগিতা কামনা করছি। যদি সহযোগিতা না করেন এই অনুষ্ঠানটি করা সম্ভব হবে না, এবং পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আর প্রোগ্রাম দেখবে না। আপনাদের সেই সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের এই প্রোগ্রামটি সফল করার পিছনে আমাদের সাথে আছে ফরিন এবং এসআর ল্যাপটপ। Shmoni, Shmoni,
2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে, সমান হইবে টানা। উঠা দিতে হবে, উঠা দিতে হবে, কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার পাড়া। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আখে করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে, বাহির হইল পথে। করিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাহারের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখে দিল বিশ্ব নিখিল, 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভুদরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে, বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম, জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গৃহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে, প্রবেশের নিজ গ্রামে। কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট গোলা, নন্দির গোলা, মন্দির করে পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছেল এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শত ধিক তোরে, নীলাজ কোলোটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া, ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে, ধরেছ বিলাস বেশ। 5 রঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা শোকহীন। তুই হেতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে করব না ধরে, এতই হয়েছে ভিন্ন। কোনখানে তার নাহি অবশেষ, সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই, ক্ষুধাহারা সুধা রাশি। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হইয়া খুব চারিদিকে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই।
বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতিপুরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি জুঠি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুচি হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ তবে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ঠিক মাগে মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ধন্যবাদ
পর কেমনই বসিল প্রাণীর পর, কেমনই বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠুনি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বুঝিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধনে কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধনে আজকে প্রাণের সাধন। লহরীর বলে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ। উৎকলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিবেদন করতে যাচ্ছি কবিগুরুর কালজয়ী সৃষ্টি শেষের কবিতা অবলম্বনে শ্রুতিনাট্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রুতিনাট্যটি উপভোগ করার জন্য। ইংরেজি ছাদে পদবী রয় ও রে যখন রূপান্তর ধারণ করলে তখন তার স্ত্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান করলে যাতে ইংরেজি বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংখ্যাতেও অমিত বিনা বিপত্তিতে টিকে গেল। বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না। অমিত বলে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। অমিত নেশাই হলো স্টাইল। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল ছুটি কাটাতে। একদিন নিজ গাড়ি হাঁকিয়ে বাড়ি ফিরছে, এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা উপরে উঠে আসছে। ব্রেক কষতে কষতে গিয়ে পড়লো তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িতে খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মেয়েটির পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাদের জুতো। অমিত গাড়িতে টুপিটা খুলে তারই সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুক বোধ করলে। অমিত মৃদু স্বরে বললে, অপরাধ করেছে। অপরাধ আমার থেকে? আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে চলে আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলে তার প্রমাণ। বাঁধন খুলে হঠাৎ
পরদিন লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় লাগলো। 40-এর কাছাকাছি তার বয়স, কিন্তু বয়সে তাকে শিথিল করেনি। সে মনে মনে বললে, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। প্রথম পরিচয়ের পর যোগমায়া বললেন, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশা মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিল, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইব। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। তোমার মা আছেন? ছিলেন। মাসি থাকাও খুব উচিত ছিল। ভেবে দেখুন না, আজ যদি ভান্তুম মায়ের গাড়ি বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা পাঁচরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপূর্ণ দেখে হাসেন, মনে মনে বলে ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। যোগমায়া লাবণ্যের দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন। অমিতর সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতে তিনি ঠিক করে বসে আছেন এদের দুজনের বিয়ে হওয়া চাই। সেটির প্রতি লক্ষ্য করেই বললেন, বাবা, তোমরা দুজনে ততক্ষণে আলাপ করো, আমি এখানে তোমার খাবার বন্দোবস্ত করে আসবে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কলক চাঁপার পুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ।
লো ব্যাটারি আর কোনো ক্যামেরা নেই, এটা এখানে বসবে না। এন্ড আমি এখানে অ্যাটলিস্ট আমি সেট করতে পারবো না, এটা জিনিসপাতি নষ্ট। যে পারে সে ওখানে বসে আছে। সাদমান ওর আছে ভাই, ওর কথা আছে। নিচে একটা স্ট্যান্ডের আরেকটা থাকে না, যেটা স্ক্রু লাগানো লাগে, ওটা নাই, এটাতে নাই। ওরা এই যে কেমন পেঁচায় বুঝায় রাখছে। এখন এটা দেখি বসাবো, এটা ভাই এটা এই গানটা শেষ বসালে তো দূরে রাখতে হবে। ও এমনি এখানে পেঁচায় রাখছে। আচ্ছা, এটা ব্যাটারি বন্ধ, তারপর তারপর এটা ব্যাটারি বন্ধ দেখেন তো ভাই। এটা আমি পারি না, প্রোগ্রাম সম্বন্ধে জানি না। এটা হচ্ছে নিকন। আচ্ছা আমি পারবো, সমস্যা আমি নিকন চালাই, তাহলে হবে। আমি নিকন পাই না, অটো দেওয়া না, তাহলে আপনি এটা সেট করে দেন। দেখেন তো মেমোরি কত আছে, মেমোরিতে দেখা যাবে, মেমোরিতে দেখা যায়। আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না, ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। সেভ কি অটো সেভ হয়ে যাবে? আপনি যে কথাটা বলছেন ওটা এই কালের নয়। দেশে কালে পাত্রে ভেদ আছে, অথচ নামে ভেদ নেই। গোড়াতেই জানাতে চাই, আপনার মুখে আমার নাম অমিত বাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারে দূরের নাম ওটা। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্তরে পৌঁছতে কতক্ষণ লাগে। আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল, আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলাম, আর কোনো কবি লিখবার সাধ্যই ছিল না। লাগবে না, আর কি করব? বের করতে পেরেছেন? হ্যাঁ, এটা বসাই পেরেছি। এটা বসাই না, আমাকে কেমন লাইনটা কি বলুন না? দিতে পারতাম। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না, অমিতর মুখের দিকে চাইলে, কিছু বললে না। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই মনে মনে রচি মম ভাগ্য।
হেসে বললে, মাসিমা ঘটকালি করতে এলেন, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। আগে নাম ধাম বিবরণটা বলো। নাম নিয়ে পাত্রটির দাম নয়। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এইটি তোমার নিশ্চিত জানা। কথাটাকে আর একটু ব্যাখ্যা করুন। যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝো সেই জানলো জহুরি। আমি যে এহেন আধুনিক, আমাকে শুদ্ধ দাগ লাগিয়ে দিলেন। হ্যাঁ ভাই, আচ্ছা হ্যাঁ ওটা অটো সেভ হয়, এই জন্য দেখবো ভাই, অফ করে দেখবো। হ্যাঁ কর একবার, যার ক্যামেরা চোখের বাহিরে চোখের আলো ছিলে, চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে, চোখের আলো দেখেছিলে, চোখের বাহিরে। অমিত সামনাসামনি বসে বললে, সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেড়ে দেবে। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে? বন্য? না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? আচ্ছা, আমিও দেব তোমার নাম ছেটে, তোমাকে বলবো মিতা। চমৎকার। তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা, তুমি তাই, তুমি আর কিছুই নাও। আচ্ছা দেখি, চেষ্টা করবো, চেষ্টা করবো, চেষ্টা করতে হবে। আমার পরানো রাজা তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো রাজা। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ
এই সেট কেন দিচ্ছে? কেমনে বলতাম? অটোতে আছে না? অটোতে ছিল, ম্যানুয়াল করে দিচ্ছে। অটোতে দেন, অটোতে দেন। অটোতে ছিল আগে, তাও করতেছে। ও এটাই হোক, চার্জে ধরবে তো 9 মিনিট পরে আবার চালু করতে হবে। হাই ফ্রেম আছে, এটা প্রবলেম, দাঁড়া করা যায় না। 9 মিনিট পর আবার কি করতে হবে? টিপ দেওয়া লাগবে কিছু? মেবি আমি জানি না, মেমোরি কম থাকে, পড়ে যাবে না। তাহলে ওই যে ওই চার্জে ঢুকাবো, পড়ে যাবে না। যোগমায়া বললে, মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছো? ঠিক বুঝেছি মা। তবে আর ভাবনা কিসের? কর্তা মা, ওর যেটা স্বভাব, তারপর আমি একটু অত্যাচার করতে চাই। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। বিয়ে করে দুঃখ দিতে চাই। বিয়ে সকলের জন্য নয়, জানো কর্তা মা, ওদের মন চাঁদে তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়। লাবণ্য, তুমি নিজেকে জানো না, তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে,
তাকেও কি দেখতে পেয়েছেন বলে মনেই করিনি। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না। তুমি কি চাও? লাবণ্য চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। বলেছে যাবো যাবো, রাত বলেছে সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। বলেছে যাবো যাবো, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। বলেছে যাবো এই যেটা আচ্ছা মানে ভিডিও বাটন। ওকে বুঝছি, আমারটার মতোই এটা ভিডিও বাটন। লাইভ ভিউ অনলি, ক্যামেরা লাইভ ভিউ এনে ভিডিও বাটনে চাপ দিলে ভিডিও শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, সবকিছু সেটআপ ঠিক করে দেওয়া আছে। মেমরি কার্ড ঢুকে ভিডিও করা শুরু হবে, আর কিছু চেঞ্জ করতে পারে। মেমরি কার্ড না না না, এই যে মেমরি কার্ড, এই যে আচ্ছা ঠিক আছে, চাপ দিলে বের হবে, ঠিক আছে? ঠিক আছে, ওটা জানি। আচ্ছা 1 মিনিট 56 সেকেন্ড আমি মেমরি কার্ড চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা দেন, ওটাই বেটার। এটা শেষ হোক, শেষ হোক। আর ঠিক শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। 20 মিনিট হবে। তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিল, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলছি কথা দাও, কথা দাও। দেখি এদিক দে। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। দিবস রজনী আমি যেন
একটি আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারবে। কবিরা পিয়ার মুখ নিয়ে যত কথা হয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। আচ্ছা তাই থাক। ঠিক হয়ে গেল, আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলে। তোমার মুক্তির নৈবেদ্য কেন রাখি রজনীর শুভ্র অবসান, কিছু আর নাই বাকি। তাই তো প্রার্থনা নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দীন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফেলে দেখা। শুধু সে মুক্তির ডালি থামি ভরিয়া দিলাম আজ আমার মহৎ মৃত্যু আলো।
অমিতর কলকাতা ফেরার কথা। সেদিন সকালে অমিতকে দেখা গেল হন্তদন্ত হয়ে যোগমায়া দেবীর বাড়ি ছুটে আসতে। অমিত ব্যাকুল মুখে বললে, আজই সন্ধ্যাবেলায় আসছে সিসি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তি আর তার দাদা নরেন। তা ভাবনা কিসের বাছা? শুনেছি ঘোড়দৌড়ের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে। যদি নিতান্ত না পাওয়া যায়, আমার এখানে কি একরকম করে জায়গা হবে না? সেজন্য ভাবনা নিয়ে আসে, তারা নিজেরাই টেলিগ্রাফ করে হোটেলের জায়গা ঠিক করে দেয়। কথাটা বিশেষ কিছু না, তবু লাবণ্যের মুখ বিবর্ণ হয়ে গেল। এতদিনে একটা কথা ওর মনেও আসেনি যে অমিতর যে সমাজ, সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে। এক মুহূর্তে সেটা বুঝতে পারবে। লাবণ্যর দিকে একটু চেয়ে অমিত যোগমায়াকে বললে, আমি হোটেলে যাই আর জাহান্নামেই যাই, কিন্তু এইখানেই রইল আমার আসল বাসা। অমিত লাবণ্যকে জিজ্ঞেস করলে, তোমার কি সময় আছে, বেড়াতে যাবে? না, সময় নেই। আমিও চললুম কর্তব্য করতে, ওদের জন্য সব ঠিক করে রাখা চাই। তখন লাবণ্য অমিতর হাত ধরে বললে, দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাবার সময় আসে, তবে তোমার পায়ে পড়ি, যেন রাগ করে চলে যেও না। এতদিন পরে অমিত একটা কথা আবিষ্কার করেছে যে লাবণ্যর সঙ্গে তার সম্বন্ধটা শিলং শুদ্ধ বাঙালি জানে। অভিজ্ঞ পাঠক মাত্রই এতক্ষণে অনুমান করে থাকবেন যে সিসি দেবতার বাহন হচ্ছে কেটি মিত্তিরের দাদা নরেন, সিসির পানি প্রার্থী।
নরেন মিটার দীর্ঘকাল ইউরোপে ছিলেন। ওদিকে কেটি মিটারের আসল নাম কেতকী, চাল চলানোর দাদারই কায়দা কারখানার আদলে। অমিত সম্বন্ধে জনরব শুনে এরা বিশেষ উদ্বিগ্ন হয়ে চলে এসেছে। তারা নিঃসন্দেহ যে টাকার লোভেই অমিতকে আঁকড়ে ধরেছে লাবণ্য। আপাতত এই উদ্ধারের প্রণালীটা কিরকম হওয়া চাই তাই নিয়ে দুই নারী নিজেদের মধ্যে একটা পরামর্শ ঠিক করেছে। সেদিন দুই সখী যোগমায়ার বাগানের বাইরে দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে একটা ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। কিটি টকটক করে উপরে উঠে আসতে লাবণ্য চৌকি ছেড়ে উঠে বললে, কাকে চান আপনারা? মিস্টার অমিত রায় এখানে এসেছেন কিনা খবর নিতে এলো। লাবণ্য হঠাৎ বুঝতেই পারলে না অমিত রায় কোন চাকরি, বললে, তাকে তো আমরা চিনি নে। আমরা তো জানি এ বাড়িতে তার যাওয়া আসা আছে। ভাব দেখে লাবণ্য চমকে উঠল। বুঝলে এরা কে আর কি ভুলটাই করেছে। অপ্রস্তুত হয়ে বললে, কর্তামাকে ডেকে দিন, তার কাছে খবর পাবেন। তারপরে দুই ছবিতে টিপ্পনি চলল। ফেমাস লাবণ্য, ডিলিশিয়াস, শ্রীলঙ্কাটাকে ভলকানো বানিয়ে তুলেছে। ভূমিকম্পে আমাদের হৃদয়খানার ফাটল ধরিয়ে দিলে, এধার থেকে ওধার। হাহ, সিলি। এমন সময় সাদা গলতের শাড়ি পরে যোগমায় বেরিয়ে এলেন। লাবণ্য এলো না। কেটি চৌকি থেকে উঠলই না। সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আর ভাবে একটু ঘাড় বাঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগলো। যোগমায়ের উপরে তার আক্রোশ বোধ করি লাবণ্যের চেয়েও বেশি। ওর ধারণা লাবণ্যের ইতিহাসে একটা খুঁত আছে। এমন সময় অমিত এলো। যখন সে এলো দেখা গেল যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। দুই সখীর প্রতি দিকপাত মাত্র না করে মাসি বলে দূর থেকে ডেকে অমিত যোগমায়ের পায়ের কাছে পড়ে তার পায়ে ধুলো নিল। জিজ্ঞেস করলে, মাসিমা, লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে কোথাও আছে। এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধ হয় এরা ছুটি নিয়ে ঘরে চলে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। সিসি একটু চেঁচিয়েই বলে উঠল, অপমান, চলো কেটি, ঘরে যাই। এইখান দিয়ে তাকে বেরোতেই হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটি নির্লিপ্ত শান্তি, তাতে একটু রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। যোগমের পেছনের ঘরেই ছিলেন, তার বেরোবার ইচ্ছে ছিল না। অমিত তাকে নিয়ে এলো। অমিত বললে, মাসি, এই আমার বোন সবিতা, ইনি কেতকী আমার বোনের বন্ধু, আর সিসি এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনেনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অঘ্রাণ মাসে। কেটি মুখে হাসি টেনে আনতে দেরি করলে না, বললে, আই কংগ্রাচুলেট, কিন্তু নয়নের সঙ্গে আমার একটা বাজি আছে। আমি আমার এই হীরের আংটি বাজি রেখে বলেছিল তোমাকে রেসে নিয়ে যাব। অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ শিলং পাহাড়ে কে বাজিতে খোয়াতে হবে। বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের উপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙলো, এক বাড়ির মতো আমার রেস উড়লো।
আমারই হার। মনে হচ্ছে অমিতকে আর রাজি করাতে পারবো না। তা এমন অদ্ভুত করে যদি হারাবে, সেদিন এত আপনি দিয়েছে কেন? বলতে বলতে কেটির গলা ভার হয়ে এলো, অনেক কষ্টে চোখের জল সামনে এলো। আজ 7 বছর হয়ে গেল। Shuna
এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ সরে বাদল ঝড় ঝরে, তখন হীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে।